মনের আকাশে বসন্তের রোদ, বসন্তের রং চতুর্দিকে। বসন্ত এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প স্বামী হওয়ার সুখ। কলমে শিবরাম চক্রবর্তী। ভীষণ ভীষণ মজার গল্পটি শুনতে থাকুন। সন্ধ্যায় যখন চারুর সঙ্গে আমার কফি হাউসে দেখা, তখন তাকে খুব সুচারু বলে মনে হলো না। দেখে যেন মনে হয় চিনি ও হারে, কিন্তু আগের সে চারু যেন নয়। কোথায় যেন কি গলদ ঘটেছে। আরাম চেয়ারে বসে কফি পান করছে বটে, কিন্তু কফি পেলেও আরাম পাচ্ছে না, বিলক্ষণ বোঝা যায়। তার উপরে আরেকটা বৈলক্ষণ্য, বসে চেয়ে না বলে বসে আছে বললেই যেন ঠিক হয়। ভূমিকম্পের দ্বারা ধরণী দ্বিধা হয়ে বাড়িঘর যেমন বসে যায়, প্রপবেশনের ফলে কয়েদিরা বসে যায়, যেমন অনেকটা সেই রকমের চেহারা আমাদের শ্রীচারুর। অপরের বিপদে আপদে অকাতরে উপদেশ প্রবণ আমার মতো লোক এরকম বিধ্বস্ত অবস্থায় কাউকে দেখতে পেলে অযাচিতই এগিয়ে যায়। তাছাড়া আরও বড় কারণ ছিল। ওই বর্বরটাই আবার আমার মাস্তুত বোন শেফালির বর। ভারী মুশকিলে পড়েছি ভাই, চারু বলল আমায়। আর কি করে যে এই মুশকিল থেকে আসান পাবো ভেবে পাচ্ছি নে। শেফালি? আন্দাজ করে আমি ঢিল ছুড়ি। শেফালি বুঝি? শেফালি মাথা নেড়েও সায় দেয়। ও, এই বলে ওর আরও বলার আমি অপেক্ষা রাখি। আজকের দুর্ঘটনাটা ঘটেছে, বলল চারু। রোজ যেমন দুপুরে অফিস থেকে বেরিয়ে টিফিন করতে যাই, আজও তেমনি গেছি। আর সেই সময়েই এই বিনা মেঘে বজ্রপাত। কিরূপ বজ্রাঘাত? আমি জিজ্ঞেস করি। ব্যাকরণের সীমা লঙ্ঘন করে ভাষার সে অপপ্রয়োগ করছে বলেই আমার মনে হয়। দধিচির অস্থিতেই বজ্র, এই তো আমি জানি। কিন্তু এখানে যখন তা নয়, তার বদলে ঘৃতাচারের অস্তিত্বই টের পাওয়া যায়। তখন বিনা আগুনে ঘি পড়ল। এই জাতীয় কোনো উপমা নির্বাচন করলেই কি সুষ্ঠু হতো না? কিন্তু ভাষার কারুকার্যে নজর দেবার মতন মনের অবস্থা চারুর নয় তখন। অলঙ্কার এবং লঙ্কার মধ্যে ঝালের প্রাচুর্য থাকলেও আর সব বিষয়েই যে বৈষম্য, এতখানি বোঝার মতো সূক্ষ্ম বোধশক্তি তার আছে তখন আশা করা অন্যায়। সেই কথাই তো বলতে যাচ্ছি। বিষণ্ণ সুরে ও শুরু করল। যখন আমি টিফিন করতে বেরিয়েছি, সেই সময়ে শেফালি এসেছিল আমার অফিসে। ও সমজধারের মতো আমি মগজ নারী। আমার জন্যে আপিসের বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ অপেক্ষাও করেছিল নাকি, চারু জানালো। ওকে নিয়ে কেনাকাটায় বেরোবার কথা ছিল কি না আমার। আর তুমি বুঝি তা বেমালুম ভুলে বসেছিলে? চারু কোনো উত্তর না দিয়ে মুখখানা মুমূর্ষুর মতো করে রাখে। আমার মতো ভাবগ্রাহীর পক্ষে রূপবাণীর আধখানাই যথেষ্ট। সমস্ত সিনেমাটা না হলেও চলে, সিনের একটুখানি ঢের। ওই রূপ দেখেই মুখ ফুটে ও কিছু আর বললেও ওর অবস্থা জানার আমার কোনো বাধা হয় না। আমি বললাম, কাজটা ভালো করনি ভাইয়া। সঙ্গে সঙ্গে অপরাধ তত্ত্বের একজন বড় অথরিটির কথা আমার স্মরণে আসে। অপরাধীরা জন্মায় না, তাদের তৈরি করা হয়ে থাকে। একবার আসামি হবার ফলেই তাদের অপরাধ প্রবণতা দেখা দেয়। স্বামীদের সম্বন্ধেও ঠিক সেই কথা। স্বামীরাও কিছু জন্মগত নয়, বিবাহের দ্বারা তাদের বানানো হয় এবং তারপরেই তারা চিরদিনের মতো অপরাধী হয়ে পড়ে। আমার আপিসের পবিত্রর সঙ্গে ওর দেখা হয়েছিল। পবিত্র ওকে বলেছিল কোথায় আমি টিফিন করতে চাই।
সে জানে এবং তাকে সঙ্গে করে আমার সন্নিধানে নিয়ে যাবার জন্য তৈরিও হয়েছিল নাকি। কিন্তু শেফালি নাকি বলেছে যে কোনো দরকার নেই, ও একাই বাজার করতে পারবে। কথাগুলো কি খুব রূঢ়ভাবে বলেছিল, বেশ রেগেমেগে? পবিত্র কি বলে, রোগ জীবাণুর মতো যাবতীয় সভ্য মানুষের অন্তর্গত আমার শার্লক হোমসও মাথা চাড়া দিয়ে ওঠে এবার। এই অকুলে উত্তীর্ণ হবার দুরাশায় তৃণবৎ কুলুর অনুসন্ধান করে। পবিত্র তো বলে যে না, তার সঙ্গে শেফালি খুব মধুর ব্যবহার করেছে, মেয়েরা পরপুরুষের সঙ্গে যেমন নাকি করে থাকে। ওহো, আবার ভাষার শ্রাদ্ধ করছো? তুমি কিংবা পবিত্র কে করছো জানি না, বাধা দিয়ে আমি বলি, কথাটা ঘুরিয়ে বলা দরকার। পরস্ত্রীরা যেমন সুমধুর ব্যবহার করে থাকে এমনি করে বললে ঠিক হবে। পবিত্র কি বুঝবে? আমি তো নিজ স্ত্রীর মাধুর্য জানি, এবং তোমার বোন তখন এই মাধুর্যের কি অর্থ তা বোধ হয় তোমারও অজানা নয়। মেয়েরা যখন ভেতরে ভেতরে পড়তে থাকে তখনই তাদের মুখে মিষ্ট হাসির উজ্জ্বল আভা দেখা যায়। প্রাজ্ঞের মতো আমি মাথা নাড়ি। এই অদ্ভুত কর্ম মেয়েরাই পারে কেবল। ঠিক, চারু যোগ দেই, আর হয়তো মোমবাতিটাও কিছুটা। ওর মুখে আবার আমি চলচ্চিত্র দেখি। উভয়ে কিছুক্ষণ কফি পানের পর আবার ওর আরম্ভ। পবিত্রর কথা শুনে আমার মনে পড়ল আপিস বেরোবার মুখে কেনাকাটার কি একটা কথা যেন ও বলছিল, কিন্তু তাড়াতাড়িতে আমি তাতে ভালো করে কান দিতে পারিনি বলাই উচিত। 10টার সময় আপিস যখন কান ধরে টান লাগায় তখন একটা কান কজনকে দেওয়া যায় বলো না? আরেকটা তো ছিল, আমি বলি অঙ্গুলি নির্দেশই যথেষ্ট নাকি টেনে দেখাতে হবে, ঠিক করতে পারি না। এ পাড়ায় ও বাজার করতে এলে একটা নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে আমরা মিলিত হই, বরাবরের মতো এই আমাদের পাকাপাকি ব্যবস্থা। কিন্তু ও যে আজ কেনাকাটায় আসবে তা আমি একদম খেয়ালই রাখিনি। যাক, যা হবার হয়ে গেছে, গতস্য শোচনা নাস্তি, ও নিয়ে আর মাথা ঘামিও না। ওর মনের বোঝা এক ফুৎকারে উড়িয়ে দেবার আমার আয়াস। মুখে কিছু বলে না, কিন্তু ওর মাথা আরও ঝুঁকে পড়ে। সেই জন্যেই বুঝি আপিস ফেরতা আর বাড়ি যাওয়া হয়নি, কফি হাউসে রয়েছে এখনো। কিন্তু এমন করে পালিয়ে পালিয়ে কদিন থাকবে? এইভাবে কি বাঁচা যায়? আমি তোমায় বাড়ি যেতে বলি, খুনের আসামি থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, এই আমার সাধু ইচ্ছা। বাড়ি তো যেতেই হবে, কাঁদো কাঁদো সুরেও বলে। বাড়ি তো যাবই, কিন্তু গিয়ে কি কৈফিয়ত দেবো তাই আমার ভাবনা। কি আবার দেবে? স্রেফ হেসে উড়িয়ে দেবে, দ্বিজেন্দ্রলালী কায়দায়। এই গোপ জোড়াতে দিলে চারু তোমার মতন অনেক পাব। ভাবখানা এই রকম করে, বুঝেছ? কিন্তু আমার যে গোপ নেই, ও গোফে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যেখানে ওর গোপ নেই সেইখানে। অদ্রষ্ট ব্যাটা দেখতে হয় আমায়, দেখে শুনে আরেকটা উপায় বার করতে হয় আমাকে। সে একটা কথা বটে, আমারও নেই যে তোমায় ধার দেব, আমি বাতলাই। তবে পরচুলার মতো চেষ্টা করলে কি পরের গোপ একটা ভাড়া পাওয়া যায় না? জোগাড় করে দিতে পারে না কেউ? এই প্রস্তাব ওর মনপুত নয়। ও ঘাড় নাড়ে আর বলে, আমি তোমার মতো সে কথা কি মিথ্যা কথা বলা হবে না? সে কথা কি এখানে খাটে? ওর সত্যাগ্রহ আমাকে বিস্মিত করে। আমি বললাম, সত্যবাদীদের তাহলে বিয়ে করাই উচিত নয়। যুধিষ্ঠিরও একলা বিয়ে করতে হলে অত বড় দুঃসাহস করতেন কিনা সন্দেহ। ভয়ানক মিথ্যে বলা হবে। শেফালির মতো মেয়ে অনেক পাওয়া যায় না, খুঁজে বার করো দেখি একটা। অমন দুর্ধর্ষ মেয়ে ওই একটিই আছে। স্বামীগত সর্বজনীন সমস্যাকে ও ব্যক্তিগত করে দেখে সকাতর হচ্ছে, এই দৃশ্যে আমার হাসি পায়।
ওই ধরনের কলত্রাণী কেবল দেশে দেশে বা প্রদেশে প্রদেশে নয়, গৃহে গৃহে বিরাজমান। এক প্রকার আশ্বাসে ওর দুঃখ ভার লাঘব করার চেষ্টা করি, কিন্তু বৃথা। ওর দীর্ঘ নিঃশ্বাসের তোড়ে আমার সমস্ত যুক্তি আর পটাটো চিপস উড়ে যায়। তুমি বুঝতে পারছো না বন্ধু, আমার সমস্ত কথার পরেও ভদ্রলোকের সেই এক কথা। মেয়েদের বিষয়ে একটুও যদি তোমার জ্ঞানগম্যি থাকে, তাহলে বুঝতে পারবে যে যে কাজ করেছি তাদের চোখে তা অমার্জনীয়। মেয়েলি অভিধানে তার কোনো ক্ষমা হয় না। শেফালি এই ভাববে কি ভেবে বসে আছে যে তার সম্বন্ধে আমার আর কোনো আগ্রহই নেই। তাকে আমি ঘর সাজানো একটা আসবাবের বেশি গণ্য করি না। সেই জন্যই তার কথা আমি এত সহজে ভুলতে পেরেছি। এই বিপদে রবীন্দ্রনাথের সাহায্য নিলে হয় না? আমি জিজ্ঞেস করি। ভুলে থাকা নয়, ভুলে যাওয়া। কবিতা জোরালো করে আউড়ে দিলে কেমন হয়? না না, এখানে নয়, শেফালির কাছেই, তাই বলছি। চারু সে কথায় কান দেয় না, নিজের কথায় গড়িয়ে চলে। তার সঙ্গে একসাথে বাজার করার মতো এত বড় সৌভাগ্য যে কি করে আমি হেলায় হারাতে পারি? কেন যে আমি আপিসে এসে অবধি তার প্রতীক্ষায় হাঁপিত্যে সে ঘড়ির কাঁটার দিকে হাঁ করে তাকিয়ে প্রত্যেক মিনিট অধীর হয়ে থাকিনি, এই ভেবেই সে আরও মর্মাহত হবে। মেয়েরা ওই রকমই, তাদের মিলনের অপেক্ষায় ছটপট করা ছাড়া আমাদের যে আরও কোনো কাজ নেই, থাকতে পারে না এবং থাকা উচিত নয়। শেফালির এই নারী সুলভ ধারণার অজান্তে আমি কত বড় আঘাত যে হেনেছি তা তুমি ভাবতে পারো না। আমি ভেবে দেখে বলি, শেফালি এ কথা কিছুতেই বুঝতে পারবে না। চারু বলতে থাকে, আপিস বেরোবার মুখে কি করে ট্রামে চাপবো, শুধু এই এক সমস্যা ছাড়া আর কোনো চিন্তা আমাদের মনে স্থান পায় না। এমনকি সেই ভাবনায় ভালো করে আমরা দুটি খেতেও পারিনি। আর তারপর আমরা যন্ত্রচালিতের মতো ট্রামের নির্দিষ্ট স্টপেজে গিয়ে অপেক্ষা করে পরপর কয়েকটা কেরানি ভর্তি ট্রামে বাসে পাত্তা না পেয়ে অবশেষে মরিয়া হয়ে আঙুলের ডগা দিয়ে একটাকে পাকড়াতে পারি। তারপর ঝুলতে ঝুলতে কি করে যে সশরীরে আপিস ঘরে পৌঁছে নিজের টেবিলটিতে গিয়ে বসি, সে একটা মন্ত্রমুগ্ধ ব্যাপার। এমনকি চোখ বুজে থাকলেও এই দিনের পর দিন একটানা ঘটে মধ্যে অন্য কিছু ভাবনার এতটুকু ফাঁক কোথাও থাকে না। যেখানে রঙিন স্বপ্নদের কিংবা স্বপ্নের রঙ্গিনীদের একটুখানি স্থান দেওয়া চলে, কিন্তু এসব কথা শেফালি বুঝবে না, এ জন্মে নয়, রানীর জীবনে তো নয়। আমি ওর সঙ্গে একেবারে একমত। বুঝতে হলে তার জন্য ওকে কেরানি জন্ম লাভ করতে হবে। বলো তো ভাই, আমি কি করি এখন? চারু ভেঙে পড়ে। ওর কণ্ঠস্বরের মতোই ভগ্ন দশা দেখা যায় ওর। এক কাজ করো, আমি উপদেশ দিই। মেয়েরা ভারী ফুল ভালোবাসে। কথায় যখন কুলিয়ে ওঠা যায় না, তখন সৌরভে ওদের কুল মেলে। সামান্য কিছু ফুলের তোড়া টোড়া কিনে নিয়ে যাও, সেই সঙ্গে দুই একটা মুখরোচক গল্প বানিয়ে রাখো। দরকার হলে তাক মাফিক তখন ছাড়বে। ওহো, কিচ্ছু হবে না তাতে। শেফালিকে তুমি জানো না, চারুর সেই এক সুর। শুনে শুনে আমার রাগ হয়। আমার মাস্তুতো বোন, জন্ম থেকে দেখছি, আমি জানি না? আর দুদিনের পরিচয়ে উনি জানেন। রেগে মেগে বলি, তাহলে যাও, শটান গিয়ে লেকে ডুবে মরগে। তাহলেই সে এই অবহেলার দুঃখ ভুলতে পারবে আমি আশা করি। পা কাটা গেলে আর কাটার ব্যথা থাকে না। এই বলে আমার কফির দামটাও ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চোটে মোটে আমি উঠে আসি। শোকের বোঝা যে বইছে, বোঝার ওপর এই শাকের আটিও তার সইবে। কিন্তু যথার্থই বলেছিল চারু, শেফালিকে সত্যিই আমি চিনি নেই। তার এক ফালি আমি দেখছিলাম, শেফালি আর সেই নেই। মাস্তুতো বোনরূপে যার বন্যরূপ একদা দেখেছি, কিছুদিনের সংসার যাত্রায় তার এখন অন্য রূপ। শেফালির দাম্পত্য চেহারা একেবারে আলাদা। অচিরেই তা জানা গেল। শেফালি বেড়াতে এসেছিল আমাদের বাড়ি।
তার দিকে তাকিয়ে চোখ আর ফেরানো যায় না। বাহ, দিব্যি যে তোকে মানিয়েছে। আমি বলি, লেটেস্ট ডিজাইনের বাজারের সেরা শাড়িটা তার সর্বাঙ্গ জুড়ে যে কথা বলছিল তার উচ্চ স্বরের সঙ্গে আমার তুচ্ছ স্বর পাল্লা দিতে পারে না বলাই বাহুল্য। ভালো লাগছে তোমার? শেফালি শাড়ি এবং আমার দিকে তাকায়, ভয়ঙ্কর রকম। তাহলে যেও আমাদের বাড়ি, আরগুলোও দেখাবো। এর চেয়েও সেগুলো আরও চমৎকার। 6 রকমের 6খানা শাড়ি কিনেছি, শাড়ি আর ব্লাউজে জড়িয়ে। ভালো করে ওকে তাকিয়ে দেখি। চারু কিচ্ছু বলল না। আমি জানতে চাই। উনি বলতে গিয়ে চলকে উঠল শেফালি। উনি বললেন বই কি, উনিই তো বললেন। আমার ভুরু কড়ি কাঠে গিয়ে ঠেকে। আমি ঠিক বুঝতে পারি না। উনিই তো বললেন কিনতে। শেফালি আরও খোলসা করে দেয়। না কিনিয়ে ছাড়লেন না, তাই বরং বলা উচিত। না না, এ হতেই পারে না, আমার প্রতিবাদ। শেফালি হেসে কুটি কুটি হয়ে যায়। সত্যি ভারী মজার ব্যাপার। বলি তাহলে, কদিন আগে 1-আধটা টুকিটাকি কেনার জন্য ধর্মতলায় যাবার আমার দরকার পড়ে। আমার ধারণা ছিল আপিসে বেরুবার মুখে কথাটা ওকে বলেছিলাম। তাই ভেবে বাজার করতে হলে যেখানটা যে সময়ে আমরা গিয়ে মিলে থাকি সেইখানে গিয়ে আমি উপস্থিত হলাম। 20 মিনিট ওর অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পর আমার মনে পড়ল, ওই যা, ওকেই তো বলা হয়নি, বলতে ভুলেই গেছি একদম। তখন ওর আপিসে গিয়ে হাজির হলাম। গিয়ে জানবো আর কি, একটু আগেই উনি টিফিন করতে বেরিয়েছেন। ও আমি বলি, একই গল্পের অপরাধ আত্মপ্রকাশ করে আমার ওকারের মতো গোলাকার হয়ে দেখা যায়। তারপর উনি যখন বাড়ি ফিরলেন, বলতে বলতে শেফালি হেসে গড়িয়ে পড়ল। দেখলাম উনি ফুলের বাজার সবটা উজাড় করে নিয়ে এসেছেন, ফুলস প্যারাডাইস আমি বলি, এবং যথা সময়ে যথাস্থানে অপেক্ষা না করার জন্যে সে কি মার্জনা ভিক্ষা। ভদ্রলোক এমন কাতরাতে লাগলেন যে তাকে সান্ত্বনা দানের জন্যেই বাধ্য হয়ে আমায়, বুঝেছি মানে মরার ওপর খাড়ার ঘা বসিয়েছিস। বেচারাকে সেই কাহিল অবস্থায় পেয়ে ওর পকেট ফাঁক করে ঝেড়ে ঝুড়ে বেবাক বের করে নিয়েছিস পরিষ্কার করে, এই তো? তীক্ষ্ণ কণ্ঠে আমি বলি, আমার মতো উচ্চমনা লোকের বোন হয়ে যে এ কাজ করতে পারলি এই ভেবে আমার ঘাড় হেঁট হচ্ছে। মাস্তুতো ভাইরা চোর হয় বলে শুনেছি, কিন্তু তাই বলে কি মাস্তুতো বোনদের ডাকাত হতে হবে? ছি, ছলনা ছাড়া কি এ? ছলনা কি প্রতারণা তা আমি জানি না। শেফালি ঝঙ্কার দিয়ে ওঠে। আমার ধারণায় আমি ঠিকই করেছি, উচিত দণ্ডই ওর হয়েছে। যদি দেখা যায় ঠিকঠাক করে যথাস্থানে দেখা করতে ভুলে যেতেন, সেই তো এক খারাপ হতো, ভীষণ খারাপ হতো বলতে গেলে। কিন্তু যখন দেখা করবার কোনো কথাই নেই, এই কথাটাও উনি ভুলতে পেরেছেন, তখন বুঝতেই পারা যাচ্ছে ওর হৃদয়ে আমার কতটুকু স্থান। ও এমন লাঞ্ছনা, এতখানি দুঃখ জীবনে আমি কখনো পাইনি। শেফালির কলকল কণ্ঠ, ওর 2 চোখ ছাপিয়ে ছলছল করে ওঠে। বলতে না বলতে সমাপ্ত। গল্প স্বামী হওয়ার সুখ। কলমে শিবরাম চক্রবর্তী, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।